চিলেকোঠায় আমি একা ছিলাম। এমিলি রোজিকে বললাম প্রাইভেট চিঠি, তাই একটু একান্তে পড়ব। ওরা বাইরে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিল। চিঠিতে উনি লিখেছেন, প্রিয় নীলকমল, তোমার উপরে আমি নজর রাখি, এর জন্য মাফ করো, কিন্তু এ তোমার ভালোর কথা ভেবে। দেশের বিপ্লবী সংগঠন তোমার সাহায্য চাইছে, তুমি সাহায্য করো, কিন্তু নিজেকে তার মধ্যে না জড়িয়ে, কারণ তোমাকে সেফ থাকতে হবে ভবিষ্যৎ নির্মাণের কথা মাথায় রেখে। যারা তোমার সাথে আছে তারা শুধু ভাড়া করা লোক নয়, তারা তোমার লয়াল থাকবে। শুধু এদের ব্যবহার সঠিকভাবে করো। এরা তলোয়ারের মতো ধারালো, তাই সেই তলোয়ার সঠিক সময় ব্যবহার করো। আমি এখন সাউথ আফ্রিকাতেই আছি। কন্টেনারগুলোর মধ্যে 10 নম্বর কন্টেনারে তোমার জন্য গোল্ড পার আর ইউরো পাঠিয়েছি। সুরক্ষিত জায়গায় রেখো। রেড মার্ক কন্টেনার ছাড়া বাকি কন্টেনারগুলো থেকে পারফিউম ক্লোথিং বের করে মার্কেটে ডিস্ট্রিবিউট করতে পারো ভালো দামে। আমি আরেকটি শিপ পাঠাচ্ছি, যাতে 5টি মোটর গাড়ি ও ঘোড়া পাঠাচ্ছি। বাইরে কখন রদ বদল হবে সেই খবর তুমি পাবে, তখনই তুমি তোমার খেলা শুরু করবে। অস্ট্রিয়া থেকেও একজন তোমার খোঁজ করছিল, আমাকে যোগাযোগ করেছিল। ঠিক সময় সেই রাজকন্যাকে তোমার কাছে পাঠাবো, কিন্তু এখন নয়। চিঠিটা পড়া হয়ে গেলে নষ্ট করে দিও। তোমার প্রিয় স্বর্ণলতা। এলিজাবেথ আমার ট্রান্সমিটার খুলে নেওয়ার কথা শুনে অবাক হয়েছিল। ওরও বক্তব্য ছিল, এখন থেকে প্রতিটা ব্যক্তির সম্পর্কেই খবর রাখা দরকার, যারা বিশেষত আপনার কাছে প্রয়োজনে আসছে, শুধু আপনার কাছের মানুষ ছাড়া। কিন্তু আমি জানালাম এই সুবিধাটা তার ব্যক্তিগত প্রয়োজনে নয়, বরং দেশের স্বাধীনতার প্রয়োজনে। তখন এলিজাবেথের কিছু বলার ইচ্ছা থাকলেও আর কিছু বলল না। তবে যেটা বলল, স্যার, আপনি যে আপনার ফ্রেন্ডের কথা বলেছিলেন, ওনার সাথে সাক্ষাৎ করেছি। ওনাকে ট্রেস করার জন্য ওনার কোটের বোতামে ট্রান্সমিটার ফিক্স করে দিয়েছি। ওনার গতিবিধির ওপর পুরোপুরি নজর রাখবে আমাদের একটা টিম, যেটা এই লেন থেকে বেরিয়ে রাস্তার ওপারের দ্বিতল বাড়ির উপরের তলার থেকে, যার অপারেশন চালানো হচ্ছে গত 1 মাস ধরে। এবারে এটা আপনাকে জানানোর সময় এসে গেছে, ও আপনিও সমস্ত গোপন কথা শুনবেন ওই অপারেশন রুমে। মাফ করবেন স্যার, ম্যাডামের কথাতেই আপনার অ্যাটিকের অফিসে এই ট্রান্সমিটার লাগানো ছিল। আমি একটু কুটিল হাসি মুখে ওর দিকে তাকালাম। ও এবার আমার মুখাবয়ব দেখে একটু থমকে গেল, বোঝার চেষ্টা করছিল। তারপর এক রাশ বিস্ময় ফুটিয়ে বলল, ওয়াও স্যার, এটা আপনি জানেন? তখন ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আপনার হয়ে কাজ করে তাহলে খুব মজা আসবে। আমি ওকে তখন লিস্টটা দিলাম। লিস্টে রাজা নবকৃষ্ণ দেব থেকে রাজনারায়ণ, অক্ষয় মল্লিক সকলেরই নাম ছিল, ও তাদের বাসভবন কোথায় সেই ঠিকানাও দেওয়া ছিল। এলিজাবেথ লিস্টটা দেখে নিয়ে ওটাকে মুড়ে পাকিয়ে কাগজের টুকরোটা গিলে নিল। তারপর ঢক গিলে বলল, কোনো প্রুফ না থাকাই ভালো। এলিট ফোর্সের 4 জনকেই এই কাজে লাগাতে হবে। ওদের সাথে বিভিন্ন পরিচয় মিশে যাবে আর খবর সংগ্রহ করবে। আমি জিজ্ঞেস করলাম ফায়ার আর্মসের মধ্যে কি কি আছে। ও এবারে সরে এসে কানের কাছে হাত নিয়ে ফিসফিস করে বলল, Whipley revolvers 100 pieces, 50 pieces semi-automatic Colt M1900 pistols, Winchester rifle 50 pieces, M1895 Colt Browning machine gun 10 pieces, 200 pieces hand grenades, 100 pieces combat knife, 100 pieces infantry officer sword, and sufficient ammunition. আমি সমস্ত অস্ত্রের পরিমাণ ও ধরন শুনে বললাম,
এর মধ্যে 30টি রিভলভার ও কিছু হ্যান্ড গ্রেনেড ও ছুরি, সাথে অবশ্যই পর্যাপ্ত অ্যামিউনেশনের সাথে একটি আলাদা কন্টেনারে স্টোর করো। ও এলিট ফোর্সের একজনকে লাগবে এগুলো চালানোর ট্রেনিং দেওয়ার জন্য। এলিজাবেথ একটু প্রশ্নাতীত থাকলো আমার দিকে চেয়ে। আমি বললাম, এটা বেঙ্গল রেভলিউশনারিদের জন্য। সকালের ওই ভদ্রমহিলা ওই ফ্রিডম ফাইটারদেরই প্রতিনিধি। এবারে মনে হয় এলিজাবেথের কনফিউশন দূর হলো। ও শুধু বলল, রাইট স্যার, এটা আমি নিজেই করব, কিন্তু ডেলিভারি কোথায় হবে? আমি বললাম, এখনো জানায়নি, তবে আমাদের প্যাকেজ রেডি রাখো। ও অবশ্যই আমাদের সিক্রেট চেম্বার যেন সিক্রেটই থাকে। ও নিশ্চিত করলো, অবশ্যই। কিন্তু ও একটু সংশোধন করলো। আমি সাজেস্ট করব ওদের তরবারি দিন, কমব্যাট নাইফ নয়, কারণ মিলিট্যান্টরা নাইফের সঠিক ব্যবহার জানে। আর রেভলিউশনারিদের সোর্ড চালানোর প্রশিক্ষণও নয় দিয়ে দেওয়া যাবে। ওদের হ্যান্ড গ্রেনেডস নয় 100 পিসেস দেওয়া যাবে। যেহেতু ওরা হঠাৎ আক্রমণ বেশি করে তাদের টার্গেটের ওপর, তাই হ্যান্ড গ্রেনেডস বেস্ট হবে। তবে স্যার, ওরা যদি আমাদের এলিট ফোর্সকে সাথে রাখতে চায়, রাখতে পারে। আমি সরাসরি নাকচ করলাম, না এখনই নয়। আমাদের মিশন ম্যাডামের অর্ডার পেলেই হবে। আমরা এখন ওদেরকে সাহায্য করি ও যা প্রশিক্ষণের প্রয়োজন তা দেব। এই সময় এলিজাবেথ আমাকে একটা পিস্তল দিল, যেটা ওর হাউস কোটের ভিতর গান কাভারে ছিল। ভিতরে ও গান কাভার বেল্ট পরে আছে দেখলাম ব্লাউজের উপর। আমাকে পিস্তলটা দিয়ে বলল, এটা জার্মান লুগার পিওরিট অটোমেটিক পিস্তল। এটা এখন থেকে রাখুন আপনার কাছে, ফুলি লোডেড আছে। সব সময় সাথে রাখুন, কারণ সব সুরক্ষা বলয় ভেদ করে যদি শত্রু আপনার কাছে আসে, তখন এটাই প্রতিরক্ষা হবে। এদিকে নিচের তলে ব্যবস্থা সত্ত্বেও এলিজাবেথ ওদের রুমেই থাকতে ঢুকেছে, তাই নিচের ঘরগুলো সুসজ্জিত হলেও ফাঁকাই পড়ে থাকলো। আজ আমি নিজের শয়নকক্ষেই শুতে গেলাম, কিন্তু শুতে যাওয়ার আগে বিছানার সামনে দাঁড়িয়ে ভাবলাম, রাজনন্দিনী দেবীর মতো পবিত্র নারী এখানে বসে গেছেন, সেখানে আমি শুয়ে অপবিত্র করতে পারবো না। তবে এরূপ ভাবনার সঞ্চয় আমার মনের মধ্যে কেন হলো তা বুঝলাম যখন দু হাতে ওনাকে পড়ে যাওয়া থেকে আগলে ধরেছিলাম। তখন যে সুবাস ওনার শরীর থেকে ও কাপড় থেকে আসছিল, তা কোনো লাস্যময়ী নারীর নয়, যেন পবিত্রতার, ভক্তির ও সংযমতার। তাই হয়তো এরকম ভাবছি। আমি বিছানার মখমলের চাদরটা টেনে তুলে নিলাম, তারপর ওটাকে নিজেই ভাঁজ করে রেখে দিলাম। ওয়ার্ডরোব থেকে অন্য একটা বেডশিট বার করে পেতে দিলাম। একবার দরজা আলতো করে খুলে দেখলাম ডিভানে এমিলি গা এলিয়ে শুয়ে পড়েছে। বৈঠকখানায় টেবিল ল্যাম্পটা জ্বলছিল। আমি দরজা বন্ধ করে ঘরের আলো নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। রাতে অদ্ভুত স্বপ্ন এলো। মন্দির, পুজো হচ্ছে, জয় মা করে ধ্বনি তুলেছে ভক্তরা। ওদিকে উলুর ধ্বনি। তারপর রাজনন্দিনী দেবীকে দেখলাম পুজোর থালা হাতে নিয়ে দেবীর পুজো দিতে এগোচ্ছেন। পরনে লাল পাড় সাদা শাড়ি, নাকে সোনার নথ, গলায় স্বর্ণ অলংকার, হাতে স্বর্ণ চুড়ির গোছা, পায়ে নূপুরের আওয়াজ। একবার মায়াময় দৃষ্টি নিয়ে ঘুরে তাকালেন। এই সময় ঘুম ভেঙে গেল। শরীরের ওপর অসম্ভব চাপ অনুভব করছিলাম। চোখ খুলে দেখি আমার উপর উপুর হয়ে বসে আছে কমলিনী। অন্ধকারে ওকে দেখে চমকে গেলাম, ধড়পড় করে উঠে বসতে গেলাম, কিন্তু কমলিনী চেপে ধরল। বাবুরে, আমি, ভয় পাস কেন? আমি ঘুম কাটিয়ে একটু স্বাভাবিক অবস্থায় ফিরতে বিরক্ত বোধ করলাম। ওকে কোল থেকে ঠেলে পাশে ফেলে দিলাম। ও খিলখিলিয়ে হেসে বলল, বাবু, রাগ করিস কেন? আজ আমাকে একটু সোহাগ করবি নি? আমি দৃঢ়ভাবে বললাম, না, আজ আমার ভালো লাগছে না।
ও তখন একটু করুণ সুরে বলল, ও, সকালের ঘটনায় রাগ করেছিস? আমি অচেনা লোককে ঘরে ঢুকতে দিই কি করে? তোর ওই মেম সাহেবের মানা আছে যে? আমি তখন চকিত হয়ে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ও, তোকে মেম সাহেব বারণ করেছে? কোন মেম সাহেব? ও বলল, কেন, তোর ওই এমএলএ মেম সাহেব? ওর এমিলি নামের উচ্চারণ শুনে আমি একটু মুখ টিপে হেসে উঠলাম। ও বলল, হাসিস কেন? আমি অন্য কথায় চলে গেলাম। আচ্ছা, তুই যে রোজ রোজ আমার কাছে এসব করতে আসিস, তোর লজ্জা লাগে না? ও তখন মুখ টিপে হাসতে লাগলো। তারপর আমাকে বলল, তোকে তো সেই ছোট্টবেলা থেকেই চাইতাম। আমি ওর এই কথা একটু বিস্ময় প্রকাশ করলাম। জিজ্ঞেস করলাম, তুই আমাকে ছোটবেলা থেকে কি করে চাইতিস? ও তখন নিজের দু হাতে মুখ গুঁজে থেকে বলল, না, এ কথা জিজ্ঞেস করিসনি, আমি বলতে পারবো না। আমি দৃঢ়ভাবে জিজ্ঞেস করলাম, আগে বল, এ কথা তুই বললি কেন? ও তারপর ফিসফিসিয়ে বলল, তোর মনে পড়ে তোর গ্রামের কথা? সেই আট পরে বড় মা কালী পুজোর পর মাঠে মেলা বসতো, বহুরূপী বেদেরা খেলা দেখাতে আসতো। সেই মেলায় তুই প্রত্যেক বছর তুই বেড়াতে যেতিস তোর বাড়ির বড় লোকদের সাথে। তখন তুই আমাদের খেলা দেখতিস, আবার তুই আমাকে খেলতে নিতিস তোদের বল খেলায়। 1 মাস ওখানে ডেরা বেঁধে থাকতাম। তারপর যখন বড় হলি শুনলাম তুই এই শহরে চলে এসেছিস। তোর বাড়িতেও নানা ছুতোয় যেতাম খোঁজ নিতে, কিন্তু ওখানেও তোকে দেখি নাই। তারপর কত বছর কেটে গেল, তারপর দল ছেড়ে রান্নার ঠাকুরের দলে যোগ দিল। তারপর এই বুড়োর চোখে পড়ে আর আমার জীবন নষ্ট করে। ওর সাথে বাধা পইরা গেলাম। দেখলাম ও কাঁদতে লাগলো। আমি কথা শুনে গভীর অতীতে ডুবে গেলাম। গ্রামের খড়ের ছাউনি দেওয়া দ্বিতল মাটির বাড়ি, পুষ্করিণী, সারিবদ্ধ গাছ, খেলার মাঠ, চাষের জমি, তারপর গ্রামের বৃহৎ কালীবাড়ি, তার ধুমধাম করে পুজো, তারপর সেই মেলা। মেলায় সেই 8-9 বছর বয়সের মেয়েটা দড়ির উপর দিয়ে হাঁটতে পারত। আমি ওই খেলা দেখতে ভালোবাসতাম বলে কাকামশাই আমাকে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হতো। বলতো, চল, আরো তো অনেক কিছু দেখার আছে। তারপর আমি লুকিয়ে লুকিয়ে সকালবেলা ওদের তাঁবুতে দেখতে যেতাম ওদের খেলার জিনিসপত্র, ওই ছোট মেয়েটিকে। আর ওই মেয়েটি পিছন থেকে এসে আমাকে ধাক্কা দিত, তারপর দৌড়ে পালাতো। তারপর হাতের সামনে যা পেতাম ওকে ছুঁড়ে মারতাম, কিন্তু ও অত্যন্ত জোরে দৌড়ে পালাতো। তারপর বিকালে মাঠে সাহেবদের ফুটবল খেলা খেলতাম কয়েকজন বন্ধু মিলে। তখন ও আবার ঝোপ থেকে বেরিয়ে এসে খেলা দেখতো, তারপর অনেক জোরাজুরি করতো। আমায় খেলায় নিয়ে না রে, আমায় খেলায় নিয়ে না রে। ওকে বকাঝকা দিয়ে তাড়িয়ে দিতাম। যা, তুই মেয়ে মানুষ, তুই আবার কি ফুটবল খেলবি? তারপর কাঁদতে কাঁদতে দুদিন ফিরে যায়। তারপর যখন সন্ধ্যায় মেলায় ওর খেলা দেখতে যেতাম, তখন ও আমাকে দেখে আর রাগ করে লুকিয়ে পড়তো। একদিন দড়ি থেকে পা পিছলে পড়ে যায়, তখন দর্শকরা খুব বিরক্ত হয়, ও পয়সা ফেরত চায়। ওর দলের লোকেরা ওকে খুব মারে, তাদের আয়ে টান পড়তে। আমি পরে সকালবেলায় লুকিয়ে লুকিয়ে ওর তাঁবুতে গিয়ে ওকে দেখতে যাই। দেখলাম ও শুয়েছিল মাটিতে শতরঞ্জি পেতে। ওর পায়ে হাত বুলিয়ে দিই, ও জেগে যায়, ও ভয় পেয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, কাল রাতে ওভাবে পড়ে গেলি কেন? ও কাঁদতে কাঁদতে বলল, তোর জন্যে তো, তোকে দেখতে গিয়ে তো পড়ে গেলুম। আমি ওর গায়ে হাত বুলিয়ে বললাম, আসলে তোকে সেদিন কাঁদতে কাঁদতে চলে যেতে দেখলাম, তাই বাড়ি গিয়ে মন খারাপ হলো। তুই একটা ছোট মেয়ে, আমাদের খেলা খেলতে গিয়ে যদি তোর হাত পা ভেঙে বসিস, তখন খেলা দেখাবি কি করে? ও তখন বলে, আমার হাত পা ভাঙবে না, একবার খেলায় নে, বুঝবি আমিও তোদের মতো খেলতে পারি। আমি ওর মুখটা টিপে বললাম, দেখে তো
মনে হয় কিছু খাসনি। ও মাথা নিচু করলো। আমি বললাম, ময়রার দোকানে কচুরি জিলিপি খাবি? আমার কাছে 20 পয়সা আছে, এতে অনেক খাবার হবে। তারপর ওর হাত ধরে টানতে গিয়ে থেমে গেলাম। তারপর মনে পড়ল, ও তুই তো এখন চলতে পারবি না, দাঁড়া আমি আনছি খাবার। ও আমাকে হাত ধরে বলল, না রে নীলুদা, আমি চলতে পারবো। আমি বললাম, তুই আমার নাম জানলি কি করে? বলল, খেলার মাঠে যে তোকে এই নামে ডাকছিল। আমি জিজ্ঞেস করলাম, তোর নাম কি রে? ও বলল, কুমুদ বেদিয়া। আমি জিজ্ঞেস করলাম, বেদিয়া? সেটা আবার কি? চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চক্রবর্তী শুনেছি, এটা কি জাতি? জানি নে, আমার বাপ মা বেদিয়া, তাই আমিও বেদিয়া। ও তখন পেটে হাত বুলিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে নীলুদা। আমি তখন আর 7-5 কিছু না ভেবে ছুটে গেলাম ময়রার দোকান থেকে কচুরি জিলিপি আনতে। কিছুক্ষণ পর যখন তাঁবুতে ফিরলাম, তখন ওর তাঁবুতে লোক ছিল। আমি কিছুক্ষণ তাঁবুর বাইরে অপেক্ষা করলাম। তারপর ওই লোক বেরিয়ে যেতে দেখলাম কুমুদ একটা বাটিতে দিয়ে যাওয়া জলে ভেজানো ভাতের মতো কিছু খাচ্ছে। আমি তখন শালপাতায় মোড়া কচুরি জিলিপি নিয়ে তাঁবুতে ঢুকলাম। ও আমাকে দেখে খুব আনন্দ পেল। ওর পাশে বসে শালপাতার ডালিটা ওর হাতে দিলাম। ও এই পান্তা খাওয়া ছেড়ে খুব আনন্দ করে আমার আনা খাবার খেতে লাগলো। এরপর বিকালে এলে ওকে খেলতে নি। তারপর আরও কয়েক বছর ও আসতো, ওর সঙ্গে গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ছেড়ে যেতে ওর মন চাইতো না, কিন্তু ওদের জীবনটা যাযাবরের মতন। অনেক সময় ওদের কথা ভেবেও ভালো লাগতো। ওরা কত জায়গায় যায়, কত নতুন নতুন মানুষ দেখে। দেখতে দেখতে ওর বয়স হলো 12। বেশ যৌবনত্ব ফুটে উঠেছিল শরীরে, কিন্তু আমাদের সম্পর্কটা সেই প্রথমবারের মতোই শিশুসুলভ ছিল। মারামারি, খেলাধুলা, তারপর পুষ্করিণীতে সাঁতার কাটা। ও চোখের নিমেষে ডাব গাছে কোমরে গামছা বেঁধে উঠে পড়তো। আমার আর ওর জন্য ডাব পেড়ে আনতো। আম গাছে, জাম গাছে যেখানে পারতো উঠতো। যদি আমি বলতাম, এই কুমুদ কাঁচা আম খাবি কালো লবণ দিয়ে, অমনি ও পেড়ে আনতো, আর আমরা দুজনে পুষ্করিণীর ধারে বসে খেতাম। তারপর আর দেখা হলো না। ম্যাট্রিক গ্রামের উচ্চ বিদ্যালয়ে দিলেও তারপর কলকাতায় চলে আসি। কলকাতায় এসে শহরের আভিজাত্য, মোটর গাড়ি, সাহেব, মেম সাহেব, বড় বড় লাল রঙের অফিস, আরও নিত্য নতুন জিনিসে চোখ ধাঁধিয়ে যায়। তার মাঝে কুমুদ বেদিনী কোথায় হারিয়ে যায়, আর তাকে মনে পড়েনি। শহরে মেশে থাকতে শুরু করি, কত বন্ধুবান্ধব হয়। এই সময় আমি সম্বিত ফিরে পেলাম কমলিনীর ফুপিয়ে কাঁদার শব্দে। ও দেখলাম বিছানায় উঠে বসে মুখে হাত ঢেকে কাঁদছে। আমি বিছানার পাশে পড়ে থাকা ওর কাপড় তুলে ওর গায়ে ঢেকে দিয়ে ওকে কাছে টেনে ধরলাম। ওর সাথে সাথে আমার বুকে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল যখন আমি ওর আসল নামে ডাকলাম, কুমুদ, আমার কুমুদ। ও কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলল, তুই চিনতে পেরেছিস নীলুদা? তুই চিনতে পেরেছিস আমায়? আমি বললাম, হ্যাঁ রে, কোথায় ছিলিস এতদিন? ও আবার ভগ্ন গলায় বলল, হারিয়ে গিয়েছিলাম রে, তোকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আমি তখন কাপড়টা ভালো করে বুকে জড়িয়ে দিলাম। এখন সেই মনে হয় সেই শৈশবে ফিরে গেছে। চুপ করে বসে আমার কাপড় পরিয়ে দেওয়া দেখছিল। তুই আমাকে প্রথমে বলিসনি কেন তুই সেই কুমুদ? ও আহত গলায় বলল, কি বলতাম বল? তুই এখন এত বড় মানুষ হয়ে গেছিস, আর আমার তো সেই বেদিনী রে। আমি বললাম, আমাকে মাফ করে দে কুমুদ, আমি তোকে চিনতে পারিনি, তোর কোনো খবর রাখিনি। ও আমার হাতটা চেপে ধরল, বলল, দেব মাফ করে,
তাহলে বল, তুই কোনোদিন আমাকে তোর কাছ থেকে আর তাড়িয়ে দিবিনি? আমি বললাম, পাগল, তোকে পেয়েছি, তোকে আর ছাড়ি? এরপর আরো অনেক কথায় সম্পূর্ণ রাতটা কাটল। সকালে এমিলির ডাকে ঘুম ভাঙল। তখন হাত ঘড়িতে দেখলাম 5টা বাজে। সকালে চায়ের কাপ পিয়ালি মাসির বদলে কুমুদি নিয়ে এলো, মানে কমলিনী। এমিলি একটু সন্দেহাতীত চোখে জিজ্ঞেস করল, আজও ওই কুকানটি আসেনি? কুমুদ তখন মাথায় ঘোমটা দিয়ে মাথা নেড়ে না সূচক উত্তর দিল। যেহেতু আন্টি কুক এইসব ইংরেজি অভিধান, তাও হয়তো বুঝতে পেরেছে কি জিজ্ঞেস করছে, তাই চা দিয়ে তাড়াতাড়ি চলে গেল। এমিলি আমাকে বলল, স্যার, I think cook auntie fallen sick again. She needs medical attention. আমি বললাম, তুমি এই ব্যাপারটা দেখো। ওই আন্টির বাড়িতে গিয়ে আমি নিজে খোঁজ নিয়ে আসব। যদি অসুস্থ হয় তাহলে এখানে এনে ট্রিটমেন্ট করা হবে। আমি বললাম, কেন নয়। এরপর এমিলি আমাকে জকি স্যুট পরাতে সাহায্য করলো। এদিকে ম্যানেজার অর্ধেন্দুর সহায়তায় ভাড়াটেদের নির্দিষ্ট সময়ের আগেই বুঝিয়ে সুঝিয়ে তোলা সম্ভব হয়েছে। তবে তাদের মালপত্র বহনের খরচ আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে বাকি 3টি বাসা সম্পূর্ণ খালি ও ইতিমধ্যেই জোনা 20 জন সাফাই কর্মী ও মিস্ত্রি আনিয়ে 3টি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে হোয়াইট ওয়াশ করার কাজ শুরু হয়ে গেছে। কনি অবশ্য এই বাড়িগুলো একবার সবকটায় ঢুকে দেখে বলেছিলেন, এর ওপর পুনর্নির্মাণ করে অ্যাডিশনাল এক্সপেন্স করার দরকার নেই। তবে বাকি বাড়িগুলির মতো নিউ স্টাইল ওয়াশরুমের ব্যবস্থা করাই যায়। ও ঘরের ডোর উইন্ডোগুলো বদলে দেওয়া দরকার। এবং সেটাই করা হলো। ম্যানেজার অর্ধেন্দু সমস্তটা দায়িত্ব নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে এই কাজগুলো করাতে লাগলো। সবকটা বাড়িতেই 4টে করে অ্যাটাচ বাথরুম, যা অ্যাডিশনালি উডেন স্ট্রাকচার দিয়ে তৈরি। বাথরুমে বাথটাব, হ্যাঙ্গিং শাওয়ার, কমোড বসিয়ে দেওয়া হলো। প্রত্যেক বাড়ির দালানে পাতকুয়া আছে, তাই ওখানে দাঁড়িয়েই জল তুলে আগে বসবাসকারীরা স্নান করত। সেই পাতকুয়া জল শোধন করে তার মধ্যে নতুন কপিকল লাগিয়ে জল তোলার ব্যবস্থা ও সম্পূর্ণ দালানের উঠোনকে স্লেট স্টোন দিয়ে বাঁধিয়ে দেওয়া হলো। এখনো কাজ চলছে উঠোনের মেঝে তৈরি করতে, পাতকুয়াগুলোকেও পাথর দিয়ে বাঁধিয়ে দিতে। এই বাড়িগুলি আপাতত সব গেস্ট হাউস হবে, পরে এগুলি ভাড়ায় দেওয়া হবে। এই প্রেক্ষিতে আমার বাড়ির দালানেও মার্বেল বসানো হলো। পাতকুয়ায় কপিকল লাগানো হয়েছিল, তবে উঠোন সেই সিমেন্টের প্রলেপে তৈরি। এভাবেই ছিল, কিন্তু পরিচ্ছন্ন করে রাখা ছিল। এখন সমস্তটাই পরিবর্তন শুরু হলো। আমার বাড়ির উঠোনের কাজ একবেলার মধ্যেই শেষ করলো। সিমেন্টের মেঝের ওপর এক ধরনের প্রলেপ দিয়ে তার ওপর আঠা দিয়ে মার্বেল স্ল্যাবগুলো ফিট করে দেওয়া হলো। তবে এর ওপর হাঁটা চলা কয়েক ঘন্টা বারণ, তাই একদিন একটা বেলা অ্যান্ড্রিউদের সাথে কাটাতে গেলাম। কনি অবশ্য ওর কাছে ডেকে নিলেন। এতে তার সুবিধে হলো আগের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে। এদিকে এই সপ্তাহে আর মাধবীলতা তার কন্যাকে নিয়ে আসবে না, কারণ আগামী রবিবার আমার তাদের জমিদার বাড়িতে যাওয়ার অতি আবশ্যক নিমন্ত্রণ আছে। তাই দেখলাম তার রিমাইন্ডার হিসেবে পত্র এসে গেছে। পত্রে লিখেছে, আদরণীয় নীলকমল দাদা, আপনাকে পুনরায় স্মরণ করাতে এই পত্র লিখলাম। আসছে রবিবার আপনার উপরে আমার কন্যার নামকরণের গুরুদায়িত্ব অর্পণ আছে। আপনি সর্বদা কাজে ব্যস্ত এক মানুষ, তাই আমাদিগের দায়িত্ব আপনাকে স্মরণ করিয়ে দেওয়া। আপনি যথাসময় আমাদের ভিটেতে পৌঁছে যাবেন আশা রাখছি। আমরা সকলেই আপনার আশার পথ চেয়ে বসে থাকব। আপনার আদরণীয় বোন মাধবীলতা মল্লিক। পত্রটা পেয়েছি আজ শনিবার। আমি এমিলিকে বললাম, তাহলে গিফটের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ও জিজ্ঞেস করলো ম্যানেজার অর্ধেন্দুকে নেবে কিনা। আমি বললাম, এটা তুমিই করো।
আমি তোমাকে একটা গিফটের লিস্ট করে দিয়ে দিচ্ছি কি কিনতে হবে, বাকি তুমি তোমার পছন্দ মতো জিনিস কিনো ওই শিশু মেয়েটির জন্য। এমিলি এতে খুব উৎসাহিত হলো। এলিজাবেথ আমার নির্দেশিত কাজ সম্পাদন করতে বেরিয়েছে, তা হলো বিপ্লবীদের জন্য অস্ত্র আলাদা করে মজুত করতে এবং আমার তালিকায় দেওয়া নামের লোকগুলোর ওপর নজর রাখতে। এর মধ্যে একটি বিষয় হলো যে এলিট ফোর্সের এই এলাকায় এই মুহূর্তে আসার পরিকল্পনা রদ করা হয়েছে, কারণ স্বর্ণলতার বাসভবন অনেক সুরক্ষিত জায়গা তুলনায় এই লেনের চেয়ে। মাধবীলতার বাড়িতে নিমন্ত্রণের কথা মৃণালিনীকেও জানালাম যখন উনি দুপুরে মধ্যাহ্নভোজ করতে এসেছিলেন। উনি শুনে একটু ইতস্তত করলেন, যেহেতু প্রথমেই একটা তিক্ত সম্পর্কে তার আরম্ভ হয়েছিল। তাই উনি বললেন, আপনি যান নীলকমল বাবু, স্কুলের এখন বহুরূপ কর্মসূচি। আর তাছাড়া গুঞ্জনও এখন সদ্য মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, ওর পক্ষেও কি যাওয়া ঠিক হবে? আমি বুঝলাম রাজশেখরের পরিবারের সাথে আমার আত্মীয়তার ব্যাপারটা খুবই প্রাসঙ্গিক নয় মৃণালিনীর দৃষ্টিতে। তাই ওনার কথার উত্তরে আমি আর কোনো কথা বললাম না। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, রাজশেখরের দানপত্রের ওই বাগান বাড়িতে স্কুল বর্ধিত করার ক্ষেত্রেও উনি আমাকে এই মুহূর্তে স্থগিত রাখতে বলেন। যা উনি আগে বলেছিলেন একটা মেন্স ইনস্টিটিউশনও গড়ে তোলা দরকার ইন্ডাস্ট্রিয়াল কাজের দক্ষ শ্রমিকের সরবরাহের জন্য। কিন্তু এ বিষয়ে অগ্রসর হতে চাইলে উনি এই মুহূর্তের জন্য তাড়াহুড়া করতে বারণ করেন। আমি বুঝি ওনার এমন কোনো বেদনাদায়ক ইতিহাস আছে যা উনি বারে বারে বলতে গিয়েও বলেননি। তবে মাদাগাস্কারের সেই মৃণালিনীর থেকে আজকের মৃণালিনীর তফাৎ অনেকটাই। বিদেশি আবরণে উনি আর ঢেকে নেই। শুরুর দিকে সাথে করে আনা ইংলিশ গাউন, ব্লাউজ বা স্কার্ট পরলেও এখন আপাতমস্তক দেশি বস্ত্রে সজ্জিত। শাড়ি ও ব্লাউজ পরেন ও চুলে বিনুনি করে খোঁপা বাঁধেন। এ বিষয়ে আমার দ্বিমত নেই, বুঝেছি উনি দেশের ঐতিহ্যকে তুলে ধরতে চাইছেন। সন্ধ্যার দিকে এলিজাবেথ জানালো আমার ফরমায়েশ করা উল্লিখিত পরিমাণ বন্দুক, তলোয়ার, গ্রেনেড একটি আলাদা কন্টেনারে মজুত করেছে এবং সেই সিক্রেট চেম্বারেই রাখা আছে। ও শুধু তাই নয়, রাজনারায়ণ, নবকৃষ্ণ ও অক্ষয় মল্লিকের উপর নজর রাখার জন্য একটি পরিকল্পনা রূপায়ণ করেছে, যা হলো এখানের স্থানীয় মানুষকে গুপ্তচর হিসেবে তাদের বাড়িতে চাকর, মালি ও রান্নার লোক হিসেবে পাঠাবে। কারণ এলিট ফোর্স এখানের ভাষা যেমন বোঝে না, তেমন তাদের এখানের ধরন ধারণ বুঝতে অনেক সময় লেগে যাবে। তাই তার এই পদ্ধতিতে কিছু অর্থের প্রয়োজন। আমি তাকে 5,000 টাকা দিলাম সম্পূর্ণ পরিকল্পনা সুস্থভাবে বাস্তবায়িত হওয়ার জন্য। এতে এলিজাবেথ জানালো এই পরিমাণ অর্থে সুইসাইড এজেন্ট তৈরি করা যাবে। আমি তাকে এও জানালাম আগামীকাল শহর থেকে দূরে একটা জমিদার বাড়ির নিমন্ত্রণে যাব, সম্ভবত কাল ফিরতে পারবো না। এক্ষেত্রে ও পরামর্শ দিল এমিলি ও রোজিকে দুজনকেই তাহলে সাথে নিয়ে যান। সাথে দুজন এলিট ফোর্সও থাকবে সার্ভেন্টের ছদ্মবেশে। আমি একথা মেনে নিলাম। এই সময় এমিলি এলো, আমাকে জানালো তার সম্পূর্ণ মার্কেটিং করা হয়ে গেছে। আমরা চিলেকোঠার অফিসে বসে এই আলোচনা করছিলাম। ও আমাকে বৈঠকখানায় আসতে বলল, ওখানেই কেনা সামগ্রীগুলো আনা হয়েছে। দেখলাম তখনও গাড়ি থেকে উপরের তলায় জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে। প্রায় 500 পিস তাঁতের শাড়ি গ্রামের মহিলাদের জন্য ও 500 পিস করে খদ্দর পতুয়া ও ধুতি, আরও সামগ্রী যেমন ছাতা মহিলাদের ও পুরুষদের জন্য, আতর ও তাদের ছেলেমেয়েদের জন্য খেলার জন্য ফুটবল, ইংরেজি বর্ণমালা পরিচয়ের বই ও জমিদার পরিবারের জন্য বেনারসি, জামদানি, কাঞ্জিওরম শাড়ি ও রাজশেখরের জন্য ইংলিশ ফ্রক কোট ও ট্রাউজার ও রাজকন্যার জন্য সেটা আমি দেব। আমি এমিলির দু কাঁধে হাত দিয়ে বললাম, তুমি তো দারুণ করেছো, জাস্ট আনবিলিভেবল। এমিলি আনন্দে লাফিয়ে উঠল। তারপর আনন্দ সহিত বর্ণনা দিতে লাগলো কলকাতার কোন দোকানগুলি থেকে এগুলো সংগ্রহ করেছে। অবশ্য এগুলো দোকানের পাঠানো লোকেরাই নামিয়ে দিয়ে গেল।
এত কিছুর আয়োজন দেখে তো গুঞ্জন ও মৃণালিনীও অবাক। খরচের কথা আমি জিজ্ঞেস করিনি, এইসব কেনার জন্য এমিলিকে 4,000 টাকা দিয়েছিলাম। এলিজাবেথ ও রোজিও জিনিসগুলো ভালো করে দেখছিল। ওদিকে কুমুদ পাশের ঘর থেকে ছুটে এসে এসব আয়োজন দেখে মনে হয় খুব আনন্দ পেল। মৃণালিনীর চোখের সামনে কুমুদ আসতে ও কুমুদকে বলল, তোমার দুটো মেয়েকে কাল থেকে আমি পড়াবো, ওদের কাল সকালে পাঠিয়ে দিও আমার কাছে, বাবুরা চলে গেলে এই ঘরে বসে পড়াবো। এই শুনে কুমুদ খুশি হলো। এদিকে এলিজাবেথের মনে হলো এমিলিকে একটু চটানো যাক, তাই এমিলির থেকে হিসেব চেয়ে বসল। এমিলি দেখলাম এর কথার অন্যরকম উত্তর দিল, যা আমার দিকে তাকিয়ে বলল, এই সমস্ত কিছু কিনতে 3,740 টাকা 50 পয়সা পড়েছে। বাকি টাকা স্যার রাস্তায় কিছু পর লোককে ডোনেশন দিয়েছি, গাড়ি ভাড়া ও দোকান থেকে আসা লোকেদের টিপস দিয়েছি। এই সব কিছুর আগে কুক আন্টির বাড়িতে একজন ডক্টরকে নিয়ে গিয়েছিলাম। ডক্টরকে ফিস দিই। কুক আন্টি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আর সবকিছু কেনার পর বাকি টাকায় বাড়ির সার্ভেন্টদের জন্য আরো কিছু পোশাক কিনি। আমরা সবাই অবাক হয়ে এমিলির দিকে তাকালাম। এমিলি কম্পিত গলায় বলল, ভবিষ্যতে আমরা এখানেই থেকে যাব, তাই এই দেশের মানুষও আমার পেপেল হবে, তাই এসব করলাম। আমি যদি কোনো ভুল করি আমায় শাস্তি দিন। আমি রোজিকে ডাক দিলাম, রোজি, রোজি কোথায়? রোজি সামনেই ছিল। আমার সামনে আদেশ পালনের ভঙ্গিতে জানতে চাইল কি হয়েছে। আমি বললাম, আ গ্লাস অফ শ্যাম্পেন নিয়ে এসো। ও তাড়াতাড়ি কিচেনে দৌড়ে গেল। অন্যরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল আমি এত উত্তেজিত হয়ে গেছি দেখে। এমিলি কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি কি কিছু ভুল করেছি? রোজি শ্যাম্পেন নিয়ে আসতে এমিলির হাতে দিয়ে ওটা বললাম, হ্যাটস অফ টু ইউ এমিলি। এমিলির মুখে আনন্দ ছড়িয়ে পড়ল। মৃণালিনী, গুঞ্জন সবাই বাহবা দিল এমিলিকে। এমিলি শ্যাম্পেনে চুমুক দিয়ে আমার কাছে খুশি হয়ে সেলাম জানালো। এই সময় আওরঙ্গও এই ঘরে এলো, তাকেও এই আনন্দে ওরা শরিক করলো। আজ নৈশভোজ একত্রে এক টেবিলে করলাম আমরা সবাই। রাত্রে শোবার ঘরে এমিলি ও রোজি দুজনেই আমার ঘরে ছিল। ওদের সাথে কথা বলছিলাম। এই সময় একটা আওয়াজ হলো। আওয়াজটা সম্ভবত ঘোড়ার ডাকের। এমিলি এক লাফে বিছানা থেকে নেমে বেড সাইড ল্যাম্পটা বন্ধ করে দিল। আমাকে একবার ফিসফিস করে বলে গেল, বিছানা থেকে নেমে বিছানার সাইডে লুকিয়ে পড়ুন আর পিস্তলটা হাতে রাখুন। রোজি তখন বিছানার বারান্দার দিকে নজর রাখলো। এমিলি আস্তে করে দরজা খুলে বৈঠকখানার ঘরের দিকে গেল। এর কিছু মুহূর্ত পরেই ও মা গো! করে একটা নারী শব্দ এলো এবং হাত থেকে কোনো অস্ত্র পড়ে যাওয়ার শব্দ পেলাম। আমার মনে হলো নিশ্চয়ই কুমুদ হবে। অন্ধকারে হয়তো বুঝতে না পেরে এমিলি ওকেই আক্রমণ করেছে। আমি ছুটে গেলাম। আমি দৌড়ে এসে এমিলিকে থামালাম। দেখলাম চাদর মুড়ি দেওয়া এক অন্য সধবা নারী। ওই নারী কাতর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই নীলকমল বাবু। আমি বললাম, হ্যাঁ। আমি আগ্রহ নিয়ে জানতে চাইলাম, তুমি কে? ও জড়ানো কণ্ঠে বলল, আমায় ছোট রানীমা পাঠিয়েছেন। আমি শুনে তারপর সম্বিত ফিরল, রাজনন্দিনী দেবী পাঠিয়েছেন। ও পায়ে হাত দিয়ে আ আ করছিল ব্যথায়। এমিলি ও আমি ওকে ধরে ডিভানে নিয়ে বসালাম। এমিলির শহরটা এনে দেখালো, এটা ওর সাথে ছিল। আমি বললাম, এত রাতে এইভাবে ঢোকা খুব ভুল হয়ে গেছে, যদি কোনো বিপদ হতো। ও তখন শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট বের করে দিল। তারপর বলল, এই গোপন বার্তা আপনার জন্য, তাই এইভাবে আসতে হলো। তলোয়ার পথে কোনো বিপদ হলে প্রতিরক্ষার জন্য। রোজিকে বললাম গরম জল আনো। এমিলি তখন বলল, আমি দুধ আর পেনকিলার আনছি। ওই অল্প বয়সী মেয়ে কত হবে, 19-20? বলল, নীলকমল বাবু, আমার পা হাতে ধরবেন না। আপনি মান্যি মানুষ আর আমি একজন দাসী। আমি হাত জোর করে বললাম, মাফ করো, আমার বাড়িতে দুধের কাজে এসে এভাবে আহত হলে আমার খুব খারাপ লাগছে। ধন্য আপনি, তাই রানীমা আপনাকে এত বিশ্বাস করে।
ও ভাববেন না বাবু, আপনার রক্ষীরা তাদের কাজ করেছে, তবে ওদের থেকেই যুদ্ধবিদ্যা শিখতে চাইব। আমি বললাম, সে শিখবে কোনো। এখন দেখি তোমার পায়ে গরম জল আনলে একটু সেক দিয়ে দেব, তারপর গরম দুধ আর ওষুধ খেয়ে নিও, দেখবে সব ব্যথা চলে যাবে। আমি জানতে চাইলাম, তুমি এভাবে কি ভেবে আমাকে এই চিরকুটটা দেবে বলে এসেছিলে? রানীমা বলেছিলেন বটে, আপনার নাকি 2 বিলিতি মেম গার্ড আছে, খুব ভয়ানক, তাই এই পত্রটা সাবধানে দেবে। আমি ভাবলাম বিলিতি মেমদের পরীর মতো শরীর, ওরা কি আমাদের বাংলার মেয়ের মতো এত শক্তি ধরে, তাই এভাবে আসছিল। কিন্তু আমারই ভুল হয়েছে, বাইরে বারান্দায় এসে অন্তত দরজায় টোকা দেওয়া উচিত ছিল, এভাবে লুকিয়ে লুকিয়ে ঢোকা ঠিক হয়নি। এতক্ষণে রোজি গরম জল নিয়ে এলো, ওদিকে এমিলিও দুধ ও ট্যাবলেট নিয়ে এলো। আমি গরম জল দিয়ে সেক দিয়ে দিলাম। এরপর আমি বললাম, এখন অনেক রাত, তুমি বরং এই ডিভানে ঘুমিয়ে পড়ো। ও বলল, রানীমা যে চিন্তা করবে। আমি জিজ্ঞেস করলাম, তোমার ছোট রানীমার বাড়িতে বেল টেলিফোন আছে? ওকে দেখালাম জিনিসটা। ও তারপর একটু ভেবে বলল, ছোট রানীমার ঘরে তো নেই, বড় দাদা বাবুর থাকলেও থাকতে পারে, কিন্তু আমার এখানে আসার খবর যে গোপন রাখতে হবে বাবু। আমি তখন একটু চিন্তায় পড়লাম। এমিলি বলতে যাচ্ছিল, তার আগে রোজিই বলল, ও একটু সুস্থ হলে আমি ওকে ঘোড়ায় করে ওর বাড়িতে দিয়ে আসবো, সাথে আমাদের একটা ঘোড়াও নিয়ে যাচ্ছি। আমি বললাম, বেস্ট আইডিয়া। এমিলি তখন ওই দাসীর হাত ধরে বলল, তোমার হাতটা দেখি, এবার তোমাকে একটা ম্যাসাজ দেবো, যাতে তোমার হাতের ব্যথা ঠিক হয়ে যাবে। ও একটু ভয় ভয়ে মুখে তাকালো। তারপর এমিলি ওর হাতের বাহু ধরে অন্য হাতে হাতের কবজি উল্টো দিকে হালকা করে চাপ দিল। একটা হাড়ের শব্দ হলো, ওর মুখ থেকে একটা ব্যথার চিৎকার বেরুলো। তারপর নিজে হাত নাড়িয়ে বলল, হ্যাঁ, মেম সাহেব আমার ব্যথা ঠিক করে দিয়েছে। এরপর ও ওর তরবারিটা এমিলির থেকে নিল। যাওয়ার সময় দাঁড়িয়ে গিয়ে বলল, আচ্ছা মেম সাহেব, আমাকে তোমার মতো অমন বিনা অস্ত্রে খালি হাতে যুদ্ধের প্রশিক্ষণ দেবে গো? এমিলি বলল, আচ্ছা, সেই তোমায় শেখাবো। একদিন ঘোড়া নিয়ে সকাল 5টায় এ বাড়িতে চলে এসো, কিন্তু শাড়ি পরে হবে না, অন্য পোশাক পরতে হবে। ও ভাবনায় পড়ে গেল। বলল, মেম সাহেবী পোশাক এখন কোথায় পাই? আমি বললাম, চিন্তা করো না, তোমাকে ওই পোশাক এমিলিই দেবে। তবে রানীমার থেকে অনুমতি নিয়েই এসব করো। ও দেখলাম আমার দিকে ফিরে একবার মাথা ঝুঁকিয়ে বলল, আজ্ঞে দাদা বাবু, রানীমা এতে আপত্তি করবেন না, তবু আপনার কথা স্মরণে রেখে তার অনুমতি নেব। এরপর রোজি ওই দাসীকে ঘোড়ায় সামনে বসিয়ে নিয়ে এবং আরেকটি ঘোড়া সাথে নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে আমাদের কথাবার্তার আওয়াজে সম্ভবত মৃণালিনী ও গুঞ্জনের ঘরের লাইট জ্বলতে দেখলাম। তবে ওরা ডোর খুলে আর দেখতে বেরোয়নি, এটাই ভালো খবর ছিল। সকালে আজ মৃণালিনীর ডাকে ঘুম ভাঙল। আমি উঠে দেখলাম এমিলি বা রোজি পাশে নেই। আমি উঠে বসতে ঘড়ি দেখলাম সকাল 6টা বাজে। উনি আমার হাতে একটা ছোট কাঠের বক্স দিলেন। আমি খুলে দেখলাম একটা ছোট হীরের আংটি। ওনার মুখটা দেখলাম খুব আনন্দিত লাগছিল আজ। আমাকে বললেন, এটা ওই মাধবীলতার কন্যার জন্য। আপনি বলবেন না আমি দিয়েছি, বলবেন এটা আমাদের সকলের তরফ থেকে। আজ শুভযাত্রা হোক, তাড়াতাড়ি ফিরে আসবেন, আপনি না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে। আমি এবার ওনার হাতটা ধরলাম। বললাম, খুব আশা করেছিলাম আপনি যাবেন, কিন্তু তা যখন হলো না, আমারও মন টিকবে না। মৃণালিনী আমাকে হাতটা রাখতে দিলেন। তারপর বললেন, ওখানে যখন যাচ্ছেন, আজ আর সাহেবী পোশাক নয়, ধুতি পাঞ্জাবি পরে যাবেন। কথায় আছে না, রোমে যখন যাবেন রোমানদের মতন করেই। আর এ তো গ্রাম বাংলায় যাবেন, তাই
এই পোশাকই বেশি গ্রহণযোগ্য হবে মানুষের কাছে। আমি বললাম, ধুতি তো পরতে জানি না। উনি বললেন, স্নান সেরে আসুন, আমি পরিয়ে দেব। স্নান সেরে আসতে দেখলাম বিছানায় রাখা মেরুন কালারের পাঞ্জাবি ও সাদা ধূসর রঙের ধুতি। পাঞ্জাবিটা আমি নিজে পরলেও ধুতিটা মৃণালিনী দেবী পরতে সাহায্য করলেন। তারপর বুটের বদলে পায়ে নাখরাই জুতো। ওদিকে এমিলি ও রোজি তাদের ফর্মাল পোশাকে আছে। নিচে রাস্তায় ঘোড়ার গাড়িতে সব মালপত্র তোলা হয়ে গেছে। সম্পূর্ণ 6টা গাড়ির ব্যবস্থা হয়েছে। 2টো মোটর গাড়ি ও 4টে ঘোড়ার গাড়ির ব্যবস্থা হয়েছে। ঘোড়ার গাড়িতেই উপহারের সামগ্রী বোঝাই করা হয়েছে। একটি মোটর গাড়ি রাখা হয়েছে, যেটা এলিজাবেথ বা মৃণালিনী ও গুঞ্জন থাকবে তাদের ব্যবহারের জন্য। আমার যাওয়ার কথা কনিকে জানিয়েছিলাম, কিন্তু অ্যান্ড্রিউকে জানানো হয়নি, কারণ তার সাথে বা তার পরিবারের সাথে এর মধ্যে আর দেখা হয়নি। আমাদের গাড়ি পর্যন্ত ছেড়ে দিতে মৃণালিনী, গুঞ্জন ও এলিজাবেথ এসেছিল। পিছন থেকে কুমুদকে উকি মারতে দেখলাম, কিন্তু আমরা একটু অপেক্ষা করছি, কারণ যে দুজন গার্ডস যাবে তারা এসে এখনো পৌঁছায়নি। এমিলি বারে বারে এলিজাবেথের দিকে তুলনার চাহনিতে তাকালো, বোঝাতে চাইল এই কাজটা আমি করলে সময়ের মধ্যে হতো। ওদিকে এলিজাবেথও অস্থির দৃষ্টি নিয়ে অপেক্ষা করছিল। আমি এই সময় মৃণালিনীর দিকে কিছু বার্তালাপের উদ্দেশ্যে তাকালাম। উনি কাছে এসে ঝুঁকে পড়লেন। আমি কানে কানে শুধু বললাম, রাতে দরজা লক করে শোবেন ও চিলেকোঠার অফিসটা বা বৈঠকখানা বন্ধ করে রাখবেন। শুধু এলিজাবেথ ও পিয়ালি মাসিকেই বিশ্বাস করতে পারেন। উনি আশ্বস্তের চোখে চোখ মেললেন। এই সময় লেনের মুখ থেকে দুজন কাঁধে বন্দুকধারী গার্ডসের ছদ্মবেশে শ্বেতাঙ্গ পুরুষ ছুটে ছুটে আসছে। আমি এলিজাবেথের দিকে তাকালাম যে ওদের সার্ভেন্টের ড্রেস কোথায়। এলিজাবেথ নিজের কপালে হাত দিয়ে মিস্টেক করে ফেলেছে এরকম মুখাবয়ব করলো। ওরা কাছে আসতে এলিজাবেথ জিজ্ঞেস করলো, তোমাদের সার্ভেন্টের পোশাক কোথায়? ওরা জানালো ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই তারা তাদের সার্ভেন্টের পোশাক পরে নেবে। কিন্তু এলিজাবেথ ওদের অর্ডার দিয়ে বলল, এখনই ওই সার্ভেন্টের পোশাক পরে নাও 2 মিনিটের মধ্যে। অঙ্গুর নির্দেশ করে আমাদের নিচের ঘরের দিকে নির্দেশ করলো। ওরা তখনই দৌড়ে গিয়ে নিজেদের ইংলিশ সার্ভেন্ট কোর্টে সুসজ্জিত করল। এরপর গার্ডসরা আসতে ওদের দুজনকে পিছনের গাড়িতে বসতে বলল। ও আমার গাড়িতে এমিলি ছিল, রোজি ঘোড়া নিয়ে যাবে। গাড়িতে আমার সেই সোটটা নিয়েছি যেটা অ্যান্ড্রিউ আমাকে দিয়েছিল। এরপর গাড়ি ছাড়লো যখন, তখন সকাল 7:30 বেজে গেছে। আমি গণনা করে নিলাম এখান থেকে ফরাসডাঙ্গা 3-4 ঘন্টায় পৌঁছে যাব আশা রাখছি। যদি মাঝপথে গাড়ি খারাপ হয় তাহলে রোজি আমাকে ঘোড়ায় করে নিয়ে যাবে। ও একটা ঘোড়ার গাড়ির কোচে তুলনায় কম মালপত্র আছে। ওদিকে এমিলিকে বললাম, আমরা যেখানে যাচ্ছি সেটা ফ্রেঞ্চদের শহর, তবে রাজশেখর বাবুদের জমিদারি কিঞ্চিত গ্রামীণ হলেও তাদের প্রধান সদর দপ্তর কলকাতার মতোই উন্নত। এমিলি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, আপনি ওখানে আগে গেছেন? আমি বললাম, ওদের জমিদারি কখনো দেখিনি, তবে চন্দননগরে আগে গেছি 2বার। তবে এই চন্দননগরকেই ফরাসডাঙ্গা বলা হয়, যেহেতু এটা ফ্রেঞ্চ কলোনিয়ালের অংশ। এমিলি আগ্রহ নিয়ে আমার কথা শুনছিল। আজ ওয়েদার খুবই রৌদ্রোজ্জ্বল। ঘণ্টাখানেক চলার পর গাড়ি থামাতে হলো, কারণ সামনেই প্রিন্সেপ ঘাট, হুগলি নদী পার হতে হবে। তাই অনন্য ব্যবস্থার প্রয়োজন। রোজি ঘোড়া নিয়ে এগিয়ে গেল। ওদিকে ড্রাইভার পুলক বলল, বাবু, আমি ব্যবস্থা করছি বজরার, আপনারা গাড়িতেই বসুন। পুলক পাশের গাড়ির ড্রাইভারকেও ডেকে নিল। রোজি ওর পিছন পিছন ঘোড়া নিয়ে গেল। ঘাটে আর কয়েকজন যাত্রী ছিল যারা আমাদের দিকে অবাক মানে চেয়েছিল। আমি লক্ষ্য করলাম রোজি ঘোড়া থেকে নেমে ওই ড্রাইভারদের পাশে রেখে নিজেই মনে হয় বজরার মাঝির সাথে কথা বলছিল। রোজি তারপর ঘোড়া নিয়ে ফিরে এলো। ড্রাইভাররা একটু ছুটে ছুটে আসছিল পিছনে। রোজি বলল, স্যার, আমাদের মনে হয় একটু অপেক্ষা করতে হবে। আরও একটা বিগ বোট অপোজিট ডিরেকশনে গেছে, ওটা ফিরে আসলে আমরা দুটো বোট নিতে পারবো। এমিলি আমাকে কিছু খাওয়ার জন্য বলছিল,
সাথে করে কিছু কুকিজ, চকলেট, স্যান্ডউইচ খাবার হিসেবে ছিল। যদি পথে অনেকক্ষণ কাটাতে হয় সেই জন্যই এগুলো নেওয়া হয়েছিল। আমি জানালাম এখন কিছু খাওয়ার ইচ্ছা নেই। এদিকে প্রায় 20 মিনিট কেটে গেল। তারপর একটা বড় বজরা ও একটা নৌকা এলো। একটা বজরা ঘাটেই ছিল, অন্য যাত্রীরা নৌকায় উঠে গেল। দুটো বজরায় দুটো মোটর গাড়ি উঠল বটে, কিন্তু 4টে ঘোড়ার গাড়ি ওঠানো গেল না। সেক্ষেত্রে বজরা আবার ফিরে এসে ওদের নিয়ে যাবে। আমি একটা বুদ্ধি বাতলালাম। আমি মাঝিকে সরাসরি জিজ্ঞেস করলাম, ওপারে কি ঘোড়ার গাড়ি পাওয়া যাবে? মাঝি জানালো, হ্যাঁ, পাওয়া যাবে বাবু। রোজি ও এমিলি দুজনেই বুঝলো কথাটা, তাই বিনা বাক্য ব্যয়ে কাজ শুরু হলো। ওরা দুজনে ও ড্রাইভাররাও নেমে গিয়ে মালপত্রগুলো 4টে ঘোড়ার গাড়ি থেকে বের করে বজরাতে চালান করলো। মাঝির সাথে থাকা অন্যান্যরাও এ কাজে হাত লাগালো। রোজি ওই ঘোড়ার গাড়িগুলোকে ছেড়ে দিল, ওদের দাম মিটিয়ে দিল, ওরা চলে গেল। এরপর বজরায় করে নদী পার হলাম। তারপর যেমনটা স্থির হয়েছিল সেটাই হলো। ওপারে গিয়ে নতুন ঘোড়ার গাড়িতে মালপত্র বোঝাই হলো। বজরায় থাকা মাঝির সহকারীরাই ওই উপহারের কাপড় ও অন্যান্য সামগ্রী এপারে 4টে ঘোড়ার গাড়িতে চালান করলো। তারপর লম্বা সফর 3 ঘন্টার। মাঝে দু একটা জায়গায় থেমেছিলাম গাড়ির ইঞ্জিন বেশি গরম হয়ে যাওয়ার জন্য। তাও সময়ের মধ্যেই চন্দননগরে পৌঁছালাম। মূল শহর থেকে আরও 5 কিলোমিটার পথ, তাই আরও 30 মিনিট লাগলো। প্রায় দুপুর 12টা বেজে 15 মিনিট হলো। রাস্তায় পথচারীরা মল্লিকদের জমিদারিদের পথ দেখিয়ে দিল। একটা সামনে গঞ্জ পড়ল, সেটা পেরুতেই একটা মাঠের রাস্তা পেরুলেই তাদের জমিদারি। বহু লোক উৎসাহ নিয়ে সঙ্গে চলছিল। এই এলাকার অনেকেরই বোধ হয় মল্লিক বাড়িতে আজ ভোজের নিমন্ত্রণ। এমনিতেই আমাদেরকে দেখে বুঝে গেল আমরা বিশেষ অতিথি, তাই গাড়ির গতি কিঞ্চিৎ কমিয়ে সঙ্গে আসা লোকেদের পথ নির্দেশ করতে দিলাম। মাঠের মেঠো কিন্তু সমান রাস্তায় নামতে গাড়ির গতি আবার বাড়িয়ে গাড়ি ছোটানো হলো। এই এত ক্রোশ পথ যে পেরিয়ে এলাম, মাঝে 70% রাস্তাই মেঠো ছিল ও দুপাশে কোথাও সামান্য গ্রাম, নয়তো বড় বড় গাছের সারি। ধন্যবাদ এই রোলস রয়েস আর ক্যাডিল্যাক গাড়িটিকে, পথে কোনো রকম যান্ত্রিক গোলযোগ হয়নি। রাজশেখরের জমিদারি ভিটের আগে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম। বেশ সুন্দর সুন্দর খড়ের ছাউনি দেওয়া বাড়ি। গ্রামের নববধূরা কেউ কেউ আমাদের মোটর গাড়ি ও সাথে এমিলি, রোজি ও ঘোড়ার গাড়ি তাদের বাড়ির দালান থেকে দেখছিল। ওদিকে শিশুরা দালানে খেলা করছিল, আবার কেউ মায়ের কোলে। পুরুষরা কেউ কেউ খালি গায়ে মলিন ধুতি পরে বাড়ির বাগানে কাজ করছে। বাড়িতে সকলেরই গরু ছাগল পোষা। সামনে পুকুরের সবুজ জলে হাঁস চড়ে বেড়াচ্ছে। এই সময় এক মোড় এলো যেখানে রাস্তা চারিদিকে চলে গেছে। সামনে একটা বিরাট অশ্বত্থ গাছ, এক পুরোহিত গোছের লোক, সাথে আরো কিছু মোটামুটি ভদ্রস্থ পোশাকে আবৃত লোক একত্রে হাত দেখালো। রোজি সামনে ঘোড়া নিয়েছিল। ওর সামনে মনে হয় পুরোহিত লোকটা ও বাকি লোকগুলো মুখে সামান্য আনন্দের প্রকাশ ফুটিয়ে কিছু বলছিল। রোজি ঘোড়া ফিরিয়ে নিয়ে এসে বলল, স্যার, এরা জমিদারের লোক, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে বলেই দাঁড়িয়ে আছে। আমি মাথা নেড়ে ওকে বললাম, সাথে সাথে চলো। আমি ওদের দিকে একবার হাত জোড় করে নমস্কার জানালাম। ওরাও সকলে মুখে আনন্দ সহিত নমস্কার জানালো। এরপর পৌঁছে গেলাম রাজশেখরদের জমিদারি বাড়িতে। লোহার গারদ দেওয়া দরজা আগেই খোলা ছিল। শুনতে পেলাম মেয়ে মানুষদের গলার কণ্ঠ। দরজায় গাড়ি নিয়ে প্রবেশ করতেই দেখলাম বাড়িতে মনে হয় প্রচুর আত্মীয় স্বজনের সমাগম। প্রধান লৌহ কপাট পেরিয়ে সামনে খুব বেশি 6 কাঠা মতো খালি জায়গা, যেটা বাড়ির সামনে গার্ডেন হতে পারত, কিন্তু জায়গাটা ছোট তৃণভূমিতে আবৃত ও ন্যাড়া জায়গা। জমিদার বাড়িটি দ্বিতল। আমাদের কলকাতার 2.5টে বাড়িকে জুড়লে যতটা প্রশস্ত হবে ততটাই চওড়া। তবে দালানে মোটা মোটা থাম দেওয়া দ্বিতল বাড়িটি দাঁড়িয়ে। সম্পূর্ণ বাড়িটি মনে হয় হোয়াইট ব্রাশ করিয়েছে। আমি গাড়ি থেকে নামতে
রাজশেখর এসছে অভ্যর্থনা জানাতে। হাত জোর করে মুখে অকৃত্রিম হাসি ফুটিয়ে প্রথম যে কথাটি বলল, বাহ নীলকমল বাবু, আজ আপনি সাহেব থেকে একজন খাঁটি বাঙালি বাবু হয়েছেন। আমিও প্রত্যুত্তরে বললাম, চেষ্টা করে দেখলাম হতে পারি কিনা। আমি রাজশেখরকে বললাম, ঘোড়ার গাড়িতে গ্রামের মানুষদের জন্য কিছু উপহার আনা হয়েছে, তাই গাড়িগুলো কোথাও রাখার ব্যবস্থা করতে হবে। উনি সাথে থাকা লোকেদের মধ্যে দুজনকে বললেন, ওই গাড়িতে আনা জিনিসপত্রগুলো অতিথিশালার একটা ঘর খুলে যত্নে রাখতে। তারপর বারে বারে বলল, ঘরে চাবি দিয়ে রাখবি। আমি একটু থেমে গিয়ে এমিলিকে বললাম, রোজিকে বলো ওদের সাথে যেতে, ও রাজশেখর বাবুর পরিবারের জন্য যে জিনিসগুলো আছে ওগুলো আলাদা করে রাখতে। এমিলি ঘাড় নেড়ে রোজিকে হাত নেড়ে ডাকলো। রাজশেখর বাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কিছু সমস্যা হয়েছে নীলকমল বাবু? আমি বললাম, না না, আসলে আপনাদের জন্য যে সামগ্রী আনা হয়েছে সেগুলো যেন সাধারণ সামগ্রীর সাথে মিশে না যায়। উনি একটু ভেবে ওর সামনে থাকা আরেকটি লোককে বললেন, এই মেম সাহেবরা কিছু জিনিসপত্র দেবে, সেগুলো নিয়ে ওপরের ঘরে রাখবি। আমি বললাম, এগুলো আমি নিজের হাতে আপনাদের বাড়ির মহিলাদের দিতে চাই। উনি আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন, চিন্তা করবেন না নীলকমল বাবু, আপনি আগে পুজোর কাজ সেরে নিন, তারপর সন্ধ্যাকালীন নয় এই বিতরণ করবেন। এই সময় নারী কণ্ঠ পেলাম। তুমি কেমন মানুষ গো, দাদাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছ? আমি উপরে চেয়ে দেখলাম মাধবীলতা। আমাকে দেখে মুখে হাসি ছড়িয়ে পড়ল। আমিও হাসি হাসি মুখে অভিবাদন জানালাম। তারপর রাজশেখর ও তার সাথে থাকা লোকজন আমাদের যত্ন করে ঘরে নিয়ে গেল। ঘরের চৌকাঠে ঢোকার মুখেই উলুর ধ্বনি আর শাঁখের ধ্বনি বেজে উঠল। রাজশেখরের মা বরণ করলেন। তারপর ঘরে গিয়ে পাখার বাতাস, শরবত, থালা সাজিয়ে মিষ্টি, মেয়ে মানুষের দল জানালা দিয়ে উকি মারছিল আর ফিসফিস করে কথা বলছিল আর হাসছিল। এমিলিও এই ঘটনাগুলো বেশ অবাক হয়ে দেখছিল। রাজশেখরের কোনো কাকাতো আত্মীয় হবে যে মেয়েদের ধমক দিল, এই তোরা এখন যা, বাবুদের বিরক্ত করিস না। মাধবীলতা ঘরে প্রবেশ করতে তো নালিশ জুড়ে দিল, কি দাদা, কত ভেবেছিল কাল রাতে আসবেন, কিন্তু এলেন না। এদিকে সকাল থেকে আপনার পথ চেয়ে বসে আছি। রাজশেখর বলল, পথে কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, সময় যা লাগলো ওই হুগলি নদী পেরুতে, এতগুলো ঘোড়ার গাড়ি নিয়ে বজরার জন্য অপেক্ষা করতে হলো। শুনে সবাই একটু সহমত পোষণ করলো। রাজশেখর বলল, কবে যে সাঁকো ছেড়ে ব্রিজ তৈরি হবে কে জানে। মাধবীলতা বলল, থাক ওসব কথা দাদা, এসে গেছেন যখন তাহলে স্নান করবেন তো? আমি বললাম, স্নান করে এসেছি। মাধবীলতা বলল, পথের ধুলোয় চোখে মুখে ও বস্ত্রে নিশ্চয়ই ধুলো লেগেছে, তাই স্নান করে পুজোয় বসতে হবে। আমি দেখলাম মাধবীলতা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমাকে শুদ্ধ করতে। অন্যরা বলল, বৌমা, এখন আবার স্নানের কি দরকার, গায়ে গঙ্গা জল ছিটিয়ে পুজোয় বসতে পারে। আমি বুঝলাম মাধবীলতা আমাদের কাছ থেকে হাইজিনের পাঠ ভালোই শিখেছে। তাই আমি বললাম, চলো স্নান করা যাক, তবে এত মেয়ে মানুষ দেখলে স্নান করব কি করে। তখন ও জানালার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে ধমক দিয়ে বলল, এই, তোদের কোনো কাজ নেই, যা পুজোর ওখানে জোগাড় দিকে যা। ওদিকে এমিলি উঠতে যাচ্ছিল, আমি ওকে থাকতে বললাম। মাধবীলতা আমাকে নিয়ে বাড়ির দক্ষিণ দিকে নিয়ে গেল। এখানে একটি ঘরে ওপাশের কোলাহল থেকে মুক্ত এই ঘরে পোশাক খুললাম। এক দাসীকে ডাক দিল, বলল, গরম জল করে রেখেছিস, নিয়ে আয়। তারপর একটা স্নানাগারে নিয়ে এলো। দাসী গরম জল স্নানাগারের ভেতরে রাখলো। আরেক দাসী আরেক বালতি ঠান্ডা জল তাতে মিশিয়ে দিল। আমাকে মাধবীলতা বলল, আমার খুব ইচ্ছে আপনার বাড়ির মতন বাথরুম বানাবো,
যান দাদা, স্নান করে নিন। আমি বাথরুমে ঢুকলাম একটি গামছা পরে, আর ভিতরে দেখলাম শহর থেকে আনা সুগন্ধি সাবান রেখেছে ও বাথরুমে একটি আয়না লাগানো। যাই হোক, স্নান সেরে নিলাম বালতিতে রাখা ঈষৎউষ্ণ জলে। বাড়িতে এখন বাথটাবে বসে স্নান করার অভ্যাস হয়ে গেছে, তাই অনেক দিন পর পিতলের বালতিতে রাখা জল, পিতলের ঘটি নিয়ে স্নান সারলাম। বেরিয়ে এলাম ভিজে গামছা জড়িয়ে। ওর দাসী দাঁড়িয়েছিল, বলল, গিন্নিমা ওই ঘরে, আপনি ওখানে যান। দাসী দেখি মুচকি হাসছিল। আমি সেই ঘরে গেলাম যেখানে পোশাক ছেড়েছিলাম। আমাকে উজ্জ্বল চোখে মাধবীলতা দেখে বলল, আসুন দাদা, আপনি এবারে এই শেরওয়ানিটা পরবেন ময়ূরপুচ্ছ ধুতির সাথে। আপনার জন্য পতিদেব সেই লখনৌ থেকে আনিয়েছে। আমি দেখলাম মাধবীলতার চোখে এবার এক আনন্দের রেশ ও আগ্রহ ফুটে উঠেছে, ও এক আভিজাত্যও বটে। এটুকু অন্তত বোঝাতে চায়, নীলকমল দাদা আমাদের জমিদারিও তাদের পছন্দের মানুষকে অত্যন্ত যত্ন করতে জানে। আমি মাধবীলতাকে বড় হতে দিলাম। বললাম, রাজশেখর বাবু নয় আনিয়েছেন, কিন্তু এই খেয়াল তো নিশ্চয়ই এই জমিদার গিন্নির। মাধবীলতার চোখে লাজুক ভাব আর মুখে হালকা হাসি খেলে গেল। এর মধ্যে ও আমাকে ধুতি পরিয়ে দিয়েছে, আর শেরওয়ানিটাও। একটা ব্যাপার লক্ষণীয়, সমাজ অর্থের কাছে সব সম্পর্ক মঞ্জুর করে নেয়। তা না হলে মাধবীলতাকে বোন বললেও সে তো পরস্ত্রী। অবশ্যই নিষ্পাপ নারী সরল মনে আমাকে পোশাক পরিয়েছে। তবে এটা সাধারণ মানুষ হলে বা নীলকমল রায় যদি কোনো সাধারণ মানুষ হতো, তাহলে মাধবীলতা হয়তো স্নেহ করলেও তার পরিবার কি ছেড়ে দিত? নিশ্চয়ই দণ্ড দিত, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। আমি তখন দেখছিলাম চোখ নিচু করে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে লাজুকভাবে, আবার অভিমানের দৃষ্টিতে নানা কথা বলছে। আমার গায়ে আতর ছড়াচ্ছে, চুল পাট করে আঁচড়িয়ে দিচ্ছে, যেন কিছুটা পুতুল খেলার বর পেয়েছে, তাই যত্ন করে খেলছে। আমার তখন মনে পড়ে গেল স্বর্ণলতার কথা। উনি বলেছিলেন, উঁচুতলার মানুষ তোমার দুঃখের জীবন শুনতে ভালোবাসবে না, বরং অ্যাচিভমেন্টটাকে ভালোবাসবে, আর তোমার কতটা প্রপার্টি ওয়েট আছে সেটা জানতে চাইবে। যত প্রপার্টি ওয়েট হবে তত ভালোবাসা বাড়বে। এক্ষেত্রেও কিছুটা সাদৃশ্য আছে তার। আমি এবার ঘোর কাটিয়ে হঠাৎ করে মাধবীলতার অনেক কথার মাঝে বললাম, আমাকে তো সাজানো হলো, তা রাজকন্যার মা এখনো সাজেনি কেন? মাধবীলতা মুখে হাসি বজায় রেখে বলল, আপনি পুজোয় বসবেন মেয়েকে নিয়ে, তার মধ্যে আমি তৈরি হয়ে নেব। আপনি মেয়েকে মুখে ভাত দেবেন। আমি জিজ্ঞেস করলাম, রাজকন্যাকে কি ন্যাড়া করা হবে? ও একটু অবাক হলো, তারপর হেসে বলল, হ্যাঁ দাদা, এটাই তো নিয়ম। আমি বললাম, একটা চুল কাটলে হয় না বা কিছু মাত্র? ওইটুকু মাথায় খুর চালিয়ে ন্যাড়া করবে? ও একটু আশ্বাসের সুরে বলল, একদম ভেবো না দাদা, আমাদের হারাধন নাপিত গ্রামের সব অন্নপ্রাশনে ছেলে হোক বা মেয়ে সবাইকেই ন্যাড়া করে। আমি যেন একটু জোর দিয়ে বললাম, না, রাজকন্যা ন্যাড়া হবে না। ওর মাথায় হাত দেওয়ার অধিকার সবাই এর নেই। হঠাৎ মাধবীলতা একটু চমকে গেল। ও কম্পিত গলায় বলল, কিন্তু দাদা, এতে অমঙ্গল। আমি বলে উঠলাম, মঙ্গল অমঙ্গল কিছু হয় না, এসব মনের ভীতি ও সংস্কার। আমার রাজকন্যা অনেক বড় হবে, ঈশ্বর ওর ভাগ্য নয়, ও নিজেই ওর নিজের ভাগ্য তৈরি করবে, আর আমি তা বিশ্বাস করি। যদিও সন্তান তোমাদের, তবুও বলবো, লজ্জা যেমন নারীর ভূষণ, তেমনি নারীর কেশ নারীর অলংকার। তা হনন করার অধিকার কোনো ধর্মের নেই। বলে আমি অনুশোচনা করে বললাম, একটু বেশি অধিকার ভেবে ফেলেছি তোমাদের মেয়ের ওপর, তাই নিজের মেয়ে ভেবে এই সিদ্ধান্ত নিলাম। মাধবীলতা স্থির দৃষ্টিতে আমার দিকে চাইল, তারপর আমার হাতটা চেপে ধরে বলল, চলুন এবার, পুজোর সময় হয়ে গেছে। আমাকে যজ্ঞকুণ্ডের কাছে নিয়ে গেল, যেটা বাড়ির ভেতরে দালানে আয়োজন করা হয়েছে।
মাথায় লাল বর্ডার দেওয়া সাদা কাপড়ের চাঁদোয়া দেওয়া হয়েছে। যজ্ঞস্থানে মনে হয় দুজন ব্রাহ্মণ পুজো সমাধা করছে। আমি রোজি ও একটু দূরে এমিলি কে উঠোনের বারান্দায় দেখলাম দাঁড়িয়ে আছে। আমাকে মাথা নেড়ে ইঙ্গিত দিল সব ঠিক আছে। যজ্ঞকুণ্ডের আশেপাশে আত্মীয় পরিজনের সমারোহ। মেঝেতে শতরঞ্জি পাতা, তার উপর আসন পাতা হয়েছে। এবারে দেখলাম সেই শিশু কন্যাকে। এত লোককে দেখে সে কাঁদছে। আমি হাত বাড়িয়ে দিলাম কোলে নেওয়ার জন্য। অন্যান্য আত্মীয়দের কাছে মোটেই শান্ত ছিল না। আমার কোলে আসতে কন্যা স্থির দৃষ্টিতেই আমাকে দেখছিল ও কান্নাও থেমে গেল। পুজো আরম্ভ হলো। আমার কোলে চুপটি করে কন্যা বসে থাকলো। এবার এলো সেই পর্ব যেখানে ওর মাথা ন্যাড়া করা হবে। আমি বলতে চেয়েও বলতে পারছিলাম না। ওরা ওকে আমার থেকে নিতে ও আবার কান্না জুড়ে দিল। তখন আমার সেই না বলতে পারা কথা মাধবীলতা বলল, না, ওকে ন্যাড়া করা হবে না। লজ্জা নারীর ভূষণ হলে চুলো মেয়ের আব্রু ও অলংকার। সম্পূর্ণ ন্যাড়া কেন? একটা চুল কেটেও তো এই অনুষ্ঠান সম্পন্ন করা যায়। তখন পরিবারের সবাই বলে উঠল, তোমার কি মাথা খারাপ হয়েছে? রাজশেখরও বলল, তুমি ঘরে যাও, পরিবারে অমঙ্গল ডেকে আনবে নাকি? এই সময় আমিও আসন থেকে উঠে দাঁড়িয়ে বললাম, আমি বোন মাধবীলতার কথা সম্পূর্ণ সমর্থন করি। এই শুধু আমাদের মনের অন্ধকার। যদি সত্যি মঙ্গল অমঙ্গল থেকে থাকে, তা এই নিষ্পাপ শিশুর চুল কাটা বা না কাটার সাথে কিভাবে জড়িয়ে আছে? সমাজের কোনো মলিনতা বা শালীনতা ভালো মন্দের কোনো জ্ঞান তার নেই, তবুও সে নিষ্পাপ। তারও একটা ইচ্ছা আছে মনে, যদিও তার বোঝার ক্ষমতা হয়নি। তার ইচ্ছা বিরুদ্ধ কি করে কোনো ধর্ম তার কেশ বিসর্জনের আদেশ দিতে পারে? রাজশেখর বাবু বললেন, নীলকমল বাবু এসব কি বলছেন? আপনাকে যথেষ্ট মান্য করি, তবে ধর্মের নিয়ম কি আপনি খণ্ডাতে পারেন? সেই স্পর্ধা আমার কোথায়? আমি শুধু বললাম, আমাদের রাজকন্যা যদি স্বেচ্ছায় নিজ কেশ দান করে তবেই এ কাজ হবে। তখন পুরোহিত বলল, এই কি অসংগত কথা বলছেন আপনি? ও শিশু, ও তো আপত্তি জানাবে। ওর ভালো মন্দের বোধ নেই, তাই বড়রাই বাচ্চাদের ঠিক ভুল বিচার করে, বুঝেছেন? আমি বললাম, তাই ওর ভালো মন্দের বোধ নেই। পুরোহিতরা হেসে উঠল। আমি ওদের সেই আত্মীয়ের কোল থেকে ওই কন্যাকে কোলে নিলাম। আশ্চর্যভাবে ও আবার শান্ত হয়ে গেল। আমি মাধবীলতাকে ডাক দিলাম, বোন, আমাকে একটা কাঁচি দাও তো। ওই শিশু কন্যাকে নিয়ে আমি বসে পড়লাম। কাঁচিটা এনে আমার হাতে দিল। এই সময় আমার চোখ পড়ল এমিলি রোজি বারান্দা থেকে নেমে এগিয়ে আসছে। আমি মাথা নেড়ে ওদের বারণ করলাম এর মধ্যে না আসতে। এরপর আমি শর্ত দিলাম ওই পুরোহিতদের, যদি আমি শান্তভাবে বিনা বাধায় এই কন্যার চুল কাটতে পারি, মানে ওর সম্মতি আছে। আর যদি বাধা দেয়, তাহলে মেনে নেব ওর বোধ নেই, মানুষ চেনারও বোধ নেই। আর আমি যদি শান্তভাবে ওর চুল কাটতে পারি, তাহলে নাপিতকেও ওই শান্তভাবেই আমার সামনে বসিয়ে চুল কাটতে হবে। ওরা অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে, তাই হোক, তাহলে আমরা মেনে নেব আপনার কথা। এবারে সবাই আগ্রহ নিয়ে হাঁ করে দেখল। কেউ কেউ মুখে কুটিল ও ক্রুব্ধ ভাব নিয়ে লক্ষ্য করল। তারপর মাধবীলতা আমার পাশে এসে দাঁড়ালো। আমি ওই শিশুকন্যার চুলের ছোট গোছা ধরে এক গোছা চুল কাটলাম। তারপর অবাক কাণ্ড, শিশুকন্যা আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে উঠল। কি প্রাণ জোড়ানো সেই হাসি! তারপর ওর আরো একখানি চুল কাটলাম। আরো হাসি ওর ছোট মুখে, আর আঙুলগুলো মুখের ভেতরে চুষছে। কি স্নিগ্ধ পবিত্র সেই দৃশ্য! সবাই হাঁ করে দেখল। আমি বললাম, এবারে নাপিত কাটবে। নাপিত বলল, দাদা বাবু, আপনার কোলেই বসিয়ে রাখুন, কারণ আপনাকে পছন্দ করে। আমি ঝট করে ওকে ন্যাড়া করে দিচ্ছি। আর এই বলে
যেই না ও খুর বের করে উবু হয়ে বসেছে, সাথে সাথে শিশুকন্যা ওর বাম হাতের ছোট আঙ্গুলি দিয়ে নাপিতের চোখে খোঁচা দিয়েছে। নাপিত উড়ি বাপরে মারে বলে উল্টে পড়ল। এই দেখে শিশুকন্যা হেসে উঠল। এরপর রাজশেখর বাবু শুধু নয়, ওখানে থাকা সব পুরুষ মহিলার দল একত্রে বলে উঠল, এই মেয়ের মধ্যে সাক্ষাৎ জগদ্ধাত্রী বিরাজ করেছে। পুরোহিত সবাই এর কথা শুনে তাই বলল, হ্যাঁ, একদম ঠিক। আর জগদ্ধাত্রী নীলকমল বাবুকে দিয়ে তার জাগ্রত হওয়ার প্রমাণ দিলেন। বলো জয় মা জগদ্ধাত্রী। আমি ভাবলাম, মানুষকে ধর্মের এক কুসংস্কার থেকে বার করলে আরেকটা গল্প বানিয়ে নেয় সেই ধর্মের আশ্রয়েই থাকার। যাই হোক, আমি আমার রাজকন্যাকে তো বাঁচাতে পেরেছি। এবারে সময় হলো নামকরণ করার। আমি ওকে কোলে নিয়েই এই পুজো প্রায় সমাধা করেছি। কলা পাতায় লিখলাম ওর নাম ও সকলের সামনে উচ্চারণ করলাম। এই কন্যা আমাকে এক নতুন জ্যোতি দেখিয়েছে, মমতাময় হতে শিখিয়েছে, আর রাজকন্যার মতো নিজের ইচ্ছা আমার হাত দিয়ে পূরণ করিয়েছে। তাই এই কন্যার নাম দিলাম রাজন্যা। রাজন্যা মল্লিক হলো আজ থেকে ওর নাম। সবাই তখন শাঁখ ও উলুধ্বনিতে রাজন্যার নামকরণকে সাধুবাদ জানালো।